কাল থেকে খুলছে ঢাকা মেডিকেল সহ সব হাসপাতালের বহির্বিভাগ। সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের, মামলায় 2 জন আটক। কুইক রেন্টাল নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ 26 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের, ভেসে উঠেছে বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন। ফেনীতে বেড়েছে পানিবাহিত রোগ, জায়গা হচ্ছে না হাসপাতালে। সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনান। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি নিজেও এই ঘটনার বিচার চান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতের স্বজনরা। এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। শিগগিরই এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তি দিয়ে করা এমন আইন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনা সরকার 2010 সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান। জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়। লুফে নেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 1 দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে। বছরে 70 থেকে 75% সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এই নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার। সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে। শুনানি শেষে 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত 14 বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে 9-6 হয়েছে 1,05,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 18 মন্ত্রী এবং 8 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ
শামস জগলুল হোসেনের আদালত এই নির্দেশ দেন। এর আগে আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আলাদা 2 আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী মন্ত্রিসভার 18 সদস্যের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় আছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। সাবেক সংসদ সদস্যদের মধ্যে আছেন নাবিল আহমেদ, শহীদুল ইসলাম, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও শেখ হেলাল উদ্দিন। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। সবশেষ গত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিনকে স্পিকার নির্বাচিত করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর নামেও মামলা হয়েছে। এসালামের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নেয়ার পর নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বললেন, আবেগঘন পরিবেশে কার গাড়িতে উঠেছিলেন তা জানতেন না তিনি। এদিকে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে দলটির অন্য নেতারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের মানুষকে রক্ষা করতে হবে। এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এমন খবর প্রকাশের পর গণমাধ্যমের সামনে দলটির অন্যতম নীতি নির্ধারক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে এস আলম গ্রুপের এক কর্মীর গাড়িতে চড়েছিলেন তিনি, তবে জানতেন না গাড়িটি কার। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের কথা ভাবে না, তারা ভাবে শেখ হাসিনার কথা। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করছেন এবং তাদের আয়ের উৎস কি তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন, এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন, তার মানে আপনারা গণতান্ত্রিক দেশেও বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা, তার যে অধিকার, এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার অনুভূতি জাগ্রত হয়নি। জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা পুনরায় ক্রিয়া করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, যৌথ বাহিনীর অভিযানে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারে, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সব গুম, খুন ও নির্যাতনের বিচারও দাবি করেন বিএনপির এই নেতা। এত জঘন্য সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের 51তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপনের ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল দলটিকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে নিবন্ধন থেকে বঞ্চিত অধিকার পরিষদকে। অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি। নূর আরো বলেন, নতুনদের দল হবে গণ অধিকার পরিষদ। দুই একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না। ইতিবাচক ও সৃজনশীল রাজনীতি করবে বলে জানায় গণ অধিকার পরিষদের সভাপতি। গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা ছিল ফলাফল, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভয় ভীতি ও জিম্মি করে নির্বাচনে যেতে বাধ্য করার দাবিও তার। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, দলে বিভাজন সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করত তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা। নাজমুস সালেহীর রিপোর্ট। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচারণার কাজ। উনি শেষ মুহূর্তে নির্বাচনে যাবেন না বলেছেন, ডিক্লেয়ার দিলেন। আমরা সবাইকে উইথড্র করতে বলেন, আমরা উইথড্র করলাম। ওনাকে নিয়ে যে ঢোকানো হলো সিএমএইচে, এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করা হলো, এবং তাকে আমরা যতটুকু শুনেছি তাকে হত্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা বন্দোবস্ত করা হলো। ফলে উনি সামান্য কিছু লোক নিয়ে শেষে আসতে বাধ্য হলেন। আমাকে বলা হয়েছিল যে আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জিএম কাদের বলেন, দলীয় সরকারের অধীনে ভোটে অংশ নেওয়ার দায় বিএনপিরও আছে। আর 2024 সালের নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে জিএম কাদের বলেন, ভোটে না যাওয়ার সিদ্ধান্তের পরপরই তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে জিম্মি করা হয়। নির্বাচন তারা পাতানো করেছে। 17 তারিখে আমি উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুইজন সিনিয়র নেতাকে আমি বলেছি আমি কালকে উইথড্র করব, সেইভাবে প্রস্তুতি নিয়েছি। আমি লেখা চিঠিপত্র করে ইলেকশন কমিশনে পাঠানোর জন্য লোক পাঠিয়ে এই সময় কথা বলতেই দেখলাম যে আমার অফিসটা সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলা হলো, এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে আমার দরজা থেকে শুরু করে সাংবাদিক দাদি সব করে দিয়ে চারপাশে আমার লোককে বের করে দিয়ে দরজাঘাট বন্ধ করে দিয়ে আমাকে অবরুদ্ধ করে ফেলা হলো। দলে বিভাজন, সংসদ, এমনকি কর্মসূচিতেও আওয়ামী লীগ প্রভাব বিস্তার করত বলেও দাবি জিএম কাদেরের। নিয়ন্ত্রণগত যে দলের মধ্যে একটা ভাগ সৃষ্টি করে যদি আমি কাউকে কোনো কিছু করতে চাই সেরকম কিছু, তাহলে ওই ভাগকে মানে একটা তাদেরকে আমার থেকে দলটাকে ছুটিয়ে নিয়ে যাওয়া, আমার দলের লোকদেরকে বিভিন্ন প্রেশার করা। এমনকি পার্লামেন্টেও যে লাস্ট যেটা হয়েছিল সেখানেও তারা এমনভাবে মানে যেহেতু তারা ম্যানিপুলেট করেছে সব ইলেকশন, আমরা যখন কোনো প্রস্তাব নিতে যাই তখন এমপিদের উপর প্রেশার, যদি আমরা সংসদে কিছু করতে চাই। দলের মধ্যে যদি কোনো রকম সেরকম প্রোগ্রাম দিতে যাই, দলের একটা অংশ ওটা রাজি হচ্ছিল না। ওই ডিভিশনটা তারা ক্রিয়েট করে রেখেছিল আর্টিফিশিয়ালি, এবং যে কোনো সময় দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ দল রাখা সম্ভব হতো না, কষ্ট হতো। ওইটা রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হতো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। তখন নির্বাচন আমরা যদি নাও যেতাম, হয়তো জাতীয় পার্টির আরেকটা অংশ যেত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কাপড়ের ক্ষতিকর রং ঘুষি মিশিয়ে তৈরি হচ্ছিল গোড়া মশলা। চট্টগ্রামের বাকুলিয়া কারখানায় অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মালিককে 1.5 লাখ টাকা জরিমানা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির মাঝেই সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরে ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 3.0 মিলিমিটার। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 7.0 কিলোমিটার। বৃষ্টিপাতের এই অবস্থা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। টিকিট বিক্রিতে অনিয়ম সহ রেল বিভাগে দুর্নীতি বন্ধ ও সেবার মান বাড়ানোর দাবিতে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১৩ দাবি নিয়ে মন্ত্রণালয়ে আসেন তারা। এ সময় ট্রেনের সময়সূচি, ওয়াশরুমের অব্যবস্থাপনা, যাত্রীদের নিরাপত্তা, আসন ব্যবস্থা, লাইনের অবকাঠামোগত সমস্যা সহ নানা দাবি তুলে ধরা হয়। পাশের দেশগুলোর সঙ্গে ভাড়ার পার্থক্য তুলে ধরে রেলের ভাড়া সাধারণ মানুষের নাগালে আনার দাবিও জানান তারা। স্মারকলিপি জমা নিয়ে দ্রুতই সব অনিয়মের বিরুদ্ধে কাজ করার আশ্বাস দেন মহাপরিচালক। রেলের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীরাও কাজ করতে আগ্রহী বলে জানান তারা। তিনি আমাদের সাথে অনেকটা একমত এবং তাই সেও অনেক খুশি হয় এই বিষয়ে, সেও আমাদের সাথে একসাথে হয়ে কাজ করতে চান এবং তিনি আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন যে সকল সমস্যা তুলে ধরা হয়েছে এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব আমরা উপর মহলে যারা আছে, যে উপদেষ্টা মণ্ডলী আছে, তাদের সাথে আলোচনায় বসবেন। আলোচনায় বসার পরে তারা সিদ্ধান্ত নেবেন কোন কোন সমস্যা ইনস্ট্যান্ট তারা কভার করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব নিয়োগের প্রজ্ঞাপন হলেও 2 উপাচার্য নিয়োগ আটকে আছে। কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রজ্ঞাপন আটকে থাকলে ছাত্র সমাজ তা মেনে নেবে না। শিগগিরই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। পরে তারা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে স্মারকলিপি জমা দেন। কোন রহস্যে আজকে এই প্রজ্ঞাপনটি জারি হচ্ছে না সেটা আমাদের বড় জানার বিষয়। কিছু রাজনৈতিক দল তাদের দল কানা শিক্ষককে এই পদগুলোতে বসানোর জন্য পায়তারা করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য শিক্ষা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, অধ্যাপক সাইমা হক বিদিশার নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় এবং স্বাধীন বাংলাদেশে নতুন করে বৈষম্য এবং ষড়যন্ত্রের চিত্র প্রদর্শনের অপচেষ্টা করা হয়, তাহলে এহেন স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র সমাজ তীব্র আন্দোলন করে তুলবে। অপরিকল্পিতভাবে তৈরি হওয়া বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। একই সঙ্গে রাজুকে হওয়া অনিয়মের তদন্ত করে সংস্থাটি ঢেলে সাজানোর দাবিও তাদের। সোমবার সংবাদ সম্মেলন করে ইনস্টিটিউটের সহসভাপতি মোহাম্মদ আলী বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নগরীর এখন সংস্কার প্রয়োজন। প্লট বাণিজ্য মনোনিবেশ করে তারা রাষ্ট্রের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই ক্যাপাসিটি তারা হারিয়েছে। রাজুকে আমরা মনে করি ঢেলে সাজানো উচিত না, দেখে যা যেভাবে আছে সেটার উপরে একটা ফার বর্তিয়ে দিয়েছেন। এখন যার হয়তো বা 6 তলা করতে পারতেন তাকে 4 তলা করতে হচ্ছে। কেন? বিকজ আপনার এখানে তো বিদ্যুতের বা গ্যাস কানেকশন পর্যাপ্ত নাই। তো গ্যাস কানেকশন তার দায়িত্ব, শহরের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এগুলো না করে এই ধরনের একটা ড্যাব তৈরি করা হয়েছে, যেটাতে আমরা মনে করি এলাকাবাসীরা বৈষম্যের শিকার হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সব সরকারি কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনা বাস্তবায়নের প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। যারা সম্পদের বিবরণী জমা দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সচিব। সচিবালয়ে এ কথা বলেন তিনি। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। ওটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। এসালমের ঘনিষ্ঠ সহযোগী এবং 1400 কোটি টাকার ঋণ খেলাপি আনসারুল আলম চৌধুরীকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে 1400 কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এসালম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে। কাপড়ের ক্ষতিকর রং, ভুসি মিশিয়ে মশলা তৈরি হচ্ছিল চট্টগ্রামের বাকলিয়ায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সহ রাজনৈতিক নেতাদের চাঁদা দিয়ে এসব ভেজাল মশলা উৎপাদন করে আসছিল কারখানা কর্তৃপক্ষ।
অভিযান চালিয়ে কারখানা মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাল প্যাকেটে পড়ে আছে তৈরি পোশাক শিল্পে ব্যবহার করা কাপড়ের রং, পাশে আরও আছে কাঠের ভুসি ও পচা শুকনো মরিচ। আর এসব দিয়ে দীর্ঘ 10 বছর ধরে মরিচ, হলুদ, ধনিয়ার মতো মশলা তৈরি করে দেদারসে বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন এক মশলার কারখানার সন্ধান পায় ছাত্ররা। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করলে অভিযান চালায় সংস্থাটি। কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা মশলা জব্দ করে ভোক্তা অধিকার সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। হাজারো অলিগলি আছে, হাজারো এরকম ভেজাল প্রতিষ্ঠান রয়েছে। আপনারা এলাকার মানুষ যেখানে যে ভেজাল পণ্যের তথ্য পান, আপনারা দয়া করে আমাদেরকে একটু জানাবেন। স্থানীয়দের অভিযোগ, আগে পুলিশ সহ স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিয়ে ম্যানেজ করে এ ধরনের ভেজাল মশলা উৎপাদন করে আসছিল কারখানার মালিক। যখন আমরা বেশি করতে চাই তখন আমাদেরকে টাকা অফার করে। আমরা যখন এটার মধ্যে একই হই নাই, এগুলো যখন পাইছি তখন এলাকাবাসীর সাহায্যে তালাটা ভেঙে, গুণনের তালাটা ভেঙে এখানে ভিতর ঢুকে এই রংগুলো উদ্ধার করি। একটা কাঠের বুশি আছে, আরেকটা কিসের একটা বুশি আছে, 2 রকম বুশি দিয়ে উনি 2 রকমের রং বানাচ্ছে। বাচ্চারা খায়, আমরাও খাই, কেন যত মানুষ সবাই খায়, কেউ বলতে পারে না বলে অরিজিনাল খায়, ডুপ্লিকেট খেতেছে। কিন্তু প্রশাসনের সবগুলো মেলে মিলে যাইয়া টেস্ট করার দরকার। এই ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সেবা পেতে হযবরল অবস্থার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে চলে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই সেবা পেতে ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ এর সমাধান চেয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা স্থবির 2 সিটির নাগরিক সেবা। আত্মগোপনে আছেন 2 সিটির মেয়র। মামলা ও হামলার ভয়ে প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর সহ অধিকাংশ জনপ্রতিনিধি এখন পলাতক। কাউন্সিলর অফিস বন্ধ, অনেক লোকে এসে খোঁজ করে। একটা নাগরিক সার্টিফিকেট নিতে আসছিলাম, এখন কাউন্সিলর নাই আর প্রতিনিধি আছে, এদের কাছে দিয়ে গেলাম, কালকে দিয়ে দিবে আর কি। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। জাতীয়তা ও চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন সংশোধন, ওয়ারিশ ও প্রতিবন্ধী ভাতা সত্যায়িতর মতো প্রায় 14টি সেবা থেকে বঞ্চিত সিটি কর্পোরেশনের বাসিন্দারা। নতুন যারা জন্ম নিবন্ধন করতে আসে, ঘুরে যাইতেছে, টিকা দেওয়ার জন্য অনেকে এসে ঘুরে যাইতেছে। সুযোগ সুবিধা সাধারণ জনগণ পায়, সেই সুবিধাগুলোর কথা বিবেচনা করে তারা যদি একজন প্রতিনিধি নিয়োগ করে, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই সুবিধা হবে। উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে দেখা যায় অধিকাংশ কার্যালয়ে ভাঙচুর চালানোর কারণে তালা ঝুলছে ফটকে। স্থানীয়রা জানিয়েছেন 5 আগস্টের পর থেকেই কার্যালয় বন্ধ। টিসিবির কার্ড নেওয়ার জন্য যারা আসতেছে তারা ঘুরে যাচ্ছে। যারা কার্ড পাচ্ছে না, নতুন লোক যদি এখানে বসানো হয় তাহলে তারা কার্ড পাবে, তারা সুবিধা বঞ্চিত হবে না। প্রশাসক নিয়োগের মাধ্যমে সচল রাখার চেষ্টা করা হলেও নির্বাচিত প্রতিনিধি কার্যালয়ে না থাকায় ভোগান্তির শেষ নেই প্রয়োজনে আসা সেবা প্রত্যাশীদের। তবে কিছু কার্যালয়ে স্বল্প সংখ্যক কর্মী দিয়ে চেষ্টা চালানো হচ্ছে কার্যক্রম চালু রাখার। প্রশাসক সাহেব যখন এসেছেন, এখনো আমাদেরকে যেভাবে ডেকে বা বলা দরকার সেটা করেনি। এখনো আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেননি। আমার অফিস পুরা গেছে, একটা চিঠি দিয়েছি, আমি জিডি করেছি, আমি জিডির কপিও দিয়েছি, এখানে বসতে পারতেছি না, আমি বাসায় বসে কাজ করছি, এটারও চিঠি তার কাছে দেওয়া আছে। দক্ষিণ সিটির প্রশাসক জানান, জন্ম ও মৃত্যু সনদ সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আগামী 1 সপ্তাহের মধ্যে সব সেবা কার্যক্রম চালু হবে বলে আশ্বস্ত করেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগকে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে বা আসতে পারে সেই বিষয়গুলো অবহিত করেছি। আমরা আশা করি কোনো একটা নির্দেশনা পেয়ে যাব। চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সেবা স্বাভাবিক রাখার জন্য। স্পেসিফিক আসে যে এই সেবাটা পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো আমাদের বিকল্প পদ্ধতিতে। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই যে জনগণ আদৌ সেবা পাচ্ছে না। যেসব কর্মকর্তা আমরা দায়িত্ব দেব তাদেরকে ওই জন্ম নিবন্ধন সহ অন্যান্য যে সার্টিফিকেটগুলো দেয়, অন্যান্য যে সার্ভিস, সেগুলোও তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হবে। আমরা হোপফুল যে এই সপ্তাহের মধ্যেই এটা অ্যাজ ইট ইজ চলে যাবে। মশক নিধন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজের তদারকি এবং টিসিবির পণ্য বিতরণের কাজও পরিচালিত হয় কাউন্সিলরের কার্যালয় থেকেই। তাই এই সমস্যার আশু সমাধান চান নাগরিকরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আগামীতে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের জনগণের সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি বাণিজ্য পরিধিও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে বাংলাদেশের
মালদ্বীপের নবনিযুক্ত হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। সকালে নবনিযুক্ত এই দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা সশস্ত্র সালাম জানান তাকে। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। রীতি অনুযায়ী পিজিআর সদস্যদের গার্ড পরিদর্শন করেন মালদ্বীপের হাই কমিশনার শিনিত রশিদ। এরপর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন হাই কমিশনার শিনিন রশিদ। এ সময় আগামীতে বাংলাদেশ থেকে আরও বেশি তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, সিরামিক সহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে গণমাধ্যমকে তিনি আরও বলেন, বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। আর খুব শিগগিরই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবেন ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। এক্সপোর্ট ডাটা নিয়ে কতগুলো একটু ইস্যু ছিল, আপনার ইপিবির ফিগার, এসআই কোডের ফিগার নিয়ে একটু ইস্যু ছিল। অথবা এটা রিকনসিডার করতে আমি বলে দিয়েছি, যত শীঘ্র সময় এটা করবে। আর একটা প্রজেকশনও করতে বলেছি। মেইনলি এখন এসআই কোডের ডাটাকেই বেস করে, কারণ ওই ফিগারটা হলো সবচেয়ে বেশি। আর মাঝখানে ইপিবির ফিগার থেকে ইন্টারনাল এক্সপোর্ট আছে, এগুলো ডাবল কাউন্টিং হয়ে যাওয়া। উত্তাল আগস্টেও আশাব্যঞ্জক রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা পাঠিয়েছেন $222 কোটি, যা আগের মাসের চেয়ে 30 কোটি 76 লাখ বেশি। ডলার রেট বাজার ভিত্তিক করার কৌশলে সুফল মিলছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেশে একসঙ্গে যখন চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, তখন সদ্য সমাপ্ত আগস্ট মাসে রেমিটেন্স এলো $222 কোটি 13 লাখ। জুলাইয়ের চেয়ে 30 কোটি 76 লাখ টাকা বেশি পাঠিয়ে দেশের রিজার্ভ শক্তিশালী করতে নিজেদের পরিশ্রম ও ভালোবাসার জানান দিলেন প্রবাসীরা। আগস্টে বৈদেশিক মুদ্রার এমন উত্থানকে আগামী দিনের জন্য শুভ বার্তা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। রেমিটেন্সে যেহেতু দরগুলো কম্পিটিটিভ দর পাওয়া যাচ্ছে, রেমিটেন্সের প্রবাহের উন্নতি দেখা গেল। অগস্ট মাসে এই অস্বাভাবিক একটা পরিস্থিতি থাকা সত্ত্বেও, মানে 5 তারিখের পরে তো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তারপরেও যে রেমিটেন্স এসছে এবং ঈদের পরে তো একটু কমে যায়, এটা কিন্তু একটা গুড ইন্ডিকেশন। ডলারের দাম বেঁধে রাখার নীতি থেকে বের হওয়ার কারণেই বৈধ পথে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ। এমনটি জানিয়ে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে ডলার রেটকে প্রয়োজনে আরও বাজার ভিত্তিক করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এক্সচেঞ্জ রেটকে ফ্লেক্সিবল করা এবং ক্রলিং পেট তো ওরা বলেছিল যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেইটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা থেকে বেরিয়ে যাওয়ার একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই আমি বলবো। বাজারে সরবরাহ চাহিদার ভিত্তিতে যদি ব্যান্ডটা আরও ওয়াইডেন করতে হয়, আগামীতে সেটা করা লাগবে। কিন্তু আমার মনে হয় 120 টাকার যে দরটা এখন ঠিক করা হয়েছে, এটা বাজারের চেয়ে খুব বেশি দূরত্ব আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গেল অর্থ বছরের শেষ 3 মাসে $200 কোটি বেশি রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে তা নেমে আসে $191 কোটি 38 লাখ। জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে অনিশ্চয়তা চেপে বসেছিল প্রবাসীদের মনে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আবারও বাড়ল বোতলজাত এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দাম 44 টাকা বেড়ে হয়েছে 1421 টাকা। গ্রাহকরা বলছেন, হঠাৎ এমন মূল্য বৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করবে। আবাসিক থেকে শিল্প গ্রাহক, তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র। দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ, যার প্রভাব পড়ে গৃহস্থালী থেকে ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর। তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সোমবার আবারও বাড়ানো হলো এর দাম। 44 টাকা বাড়িয়ে 12 কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম 1377 থেকে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের এমন অবস্থায় দাম না কমিয়ে উল্টো বাড়ানোকে নিজেদের উপর বাড়তি চাপ বলে মনে করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকে উল্টো চিত্র। কারণ কোনো কিছুরও তো আর দাম বাড়ানো হয় নাই, তো যে কোনো একটা জিনিসের দাম বাড়তেছে, এই যে এলপি গ্যাসের দাম বাড়তেছে, এটা এখন আমাদের পক্ষে প্রেশার হচ্ছে না। এখন তো কোনো লুটপাট নাই, তো এখন দাম কমে না কেন? এইটার কারণ কি? আমরা তো সঠিক দামে পাচ্ছি না, মানে ওরা দাম বাড়াইলো। যার থেকে আমরা গ্যাস নিই সে যদি দাম না কমায় আর সে যদি কমে না কিনতে পারে তাহলে আমাদেরকে আর কমে দিতে পারতেছে না। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান, কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। দ্য পয়েন্ট ইজ টেকেন, আমরা এটা কমিশনে আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে, এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে এই আইনটা মোবাইল কোর্ট আইনের শিডিউলে নেই, শিডিউলে যদি নেওয়া যায় দ্যাট উইল হেল্প আস। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বিইআরসির চেয়ারম্যান। যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দখল দূষণে অস্তিত্ব সংকটে ঝালকাঠি পৌর শহরের 7টি খাল 2 যুগ ধরে খনন ও রক্ষণাবেক্ষণ না করায় পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। জেলা প্রশাসন বলছে খনন সহ অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ময়লা আবর্জনার স্তূপ, যার কারণে বন্ধ পানি প্রবাহ, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, কোথাও কোথাও খালের অস্তিত্বই বিলীন। ব্রিটিশ আমলের প্রাচীন পৌর শহর ঝালকাঠি। পয়ঃনিষ্কাশন, দৈনন্দিন পানির চাহিদা পূরণ, এমনকি যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য জেলা শহরে অসংখ্য খাল খনন করা হয়েছিল। কিন্তু দখল আর দূষণে সে খালগুলো এখন অস্তিত্ব সংকটে। বর্তমান থানার খাল, বাজার খাল, ফকিরবাড়ি খাল, জেলেপাড়া খাল, বাঁশপাট্টি খাল, বন্দাঘাটা খাল ও স্টেশন রোডে খালের বেহাল দশা। গত কয়েক যুগে একটু একটু করে 2 পাড় দখল হতে হতে এখন হারিয়ে যাওয়ার পথে। যা অবশিষ্ট আছে তাও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ঝালকাঠি পৌরসভার যে কয়টি খাল আছে সে কয়টি খালের এমন দুরবস্থা, যেমনি নোংরা তেমনি নিচ ভরাট হয়ে গেছে। খালটা এখন পানি নামাবার জন্য কোনো ব্যবস্থা বা পানি চলাচল করতেছে না। চতুর্দিক দিয়ে আস্তে আস্তে চাপতে চাপতে ভরিয়ে ফেলাই, তাহলে তো আমাদের খালটা আর বড় হইবে না, আমাদের খালটা ছোটই থাকবে। গুরুত্বপূর্ণ এই 7টি খাল খননের পাশাপাশি অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালানোর কথা জানান জেলা প্রশাসক। খাল খননের পদক্ষেপ গ্রহণ করেছে, এই জন্য যে সকল পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, যদি কোনো অবৈধ স্থাপনাও হয় আমরা অলরেডি উচ্ছেদ নথি সৃজন করার নির্দেশনা দিয়ে দিয়েছি এবং খুব দ্রুত ইনশাআল্লাহ খাল খনন শেষ হবে। 16.8 বর্গ কিলোমিটারের ঝালকাঠি পৌরসভায় প্রায় 70,000 লোকের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। টানা বৃষ্টিতে বরগুনায় ব্যাহত হচ্ছে আউশ ও আমনের চারা উৎপাদন। জলাবদ্ধতার কারণে তৈরি করা যায়নি বীজতলা, যার কারণে চারা সংকট দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে কৃষক। অবশ্য ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জুলাইয়ের মাঝামাঝি থেকে বরগুনায় টানা বৃষ্টি হয় আগস্ট পর্যন্ত। অতিবৃষ্টিতে তলিয়ে যায় ফসলের ক্ষেত, এখনো অনেক জমি পানির নিচে। জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। 2 থেকে 3 বার বীজ বপন করেও হয়নি চারা। এ কারণে চলতি মৌসুমে আমন আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। অন্যদিকে বৃষ্টির কারণে ফলন বিপর্যয় হয়েছে আউশ ধানের। পানিতে তলিয়ে থাকায় গাছে এখন শুধুই চিটা। এজন্য আউশ আবাদের খরচ তোলা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। আমনের বীজ সম্পূর্ণ চলে গেছে, এরপর কিছু মধ্যে মধ্যে রুইছি, হ্যাঁ ছড়া হয়েছে কোনো রকম পানিতে তলাইয়া কত গেছে ভাসিয়া গান পানির দান নাই, সমস্ত চলে গেছে। 2টা খোলায় 4 বের দান হালাইছি, দানও 4 বার নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী মৌসুমে সরকারি সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। পরের মৌসুমে আমরা কৃষকদের সহযোগিতামূলক যেটা আমাদের প্রণোদনা কর্মসূচি আছে, সেই কর্মসূচির আওতায় আমরা কৃষকদেরকে সার এবং বীজ সহায়তা দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে বরগুনায় 3,308 হেক্টর জমির আউশ ধান এবং 6,120 হেক্টর জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, বরগুনা। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 2 প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তা এগিয়ে যাচ্ছেন কামালা। তবে যে কোনো মূল্যে ডেমোক্র্যাট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প।
লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরুতে অনেকটা অপ্রতিরোধ্য গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অনেকে ধরেই নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প। প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করার পর ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ। এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার আগের। তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কামালা হ্যারিস বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। চালকের আসনে বসেন কামালা। এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে। শুধু তাই নয়, ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সবশেষ জরিপে সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতেই এগিয়ে কামালা। 59 বছর বয়সী কামালার এমন অব্যাহত সাফল্যে দিশেহারা 78 বছর বয়সী ট্রাম্প। কামালাকে কটাক্ষ করে তির্যক মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি। তার নানা বেফাঁস বক্তব্যে নিজের সমর্থকরাই বিব্রত হচ্ছে। সাম্প্রতিক ট্রাম্পের বিরামহীন মিথ্যে আর অসামঞ্জস্য কথাবার্তা শুনে তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে লোকটা আসলেই মানসিক রোগে ভুগছেন। পাবলিক রেডিও NPR জানিয়েছে ফ্লোরিডায় তাঁর মারে লাগো বাসভবনের সংবাদ সম্মেলনে ট্রাম্প 162 মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্ট গত 4 বছরে ট্রাম্পের বলা মিথ্যার যে হিসাব রেখেছে তা এরই মধ্যে 30,000 ছাড়িয়েছে। এক কথায় কামালা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ট্রাম্পের এমন পাগলামি হ্যারিস ও তার প্রচার শিবির বেশ উপভোগ করে নীরবে এগিয়ে যাচ্ছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে খুলছে ঢাকা মেডিকেল সহ সব হাসপাতালের বহির্বিভাগ। সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের, মামলায় 2 জন আটক। এবং কুইক রেন্টাল নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ 26 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।